হাফিজুরের সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির নিরিবিলি এক কোণে। বৈষ্টিয় দুপুর, ক্যাম্পাসের স্বাভাবিক কোলাহল থেমে গেছে। লাইব্রেরি প্রায় ফাঁকা, মাত্র কয়েকজন নিবেদিত প্রাণ পাঠক ছাড়া। আমি দর্শন বিভাগের কাছে একটা নির্জন জায়গা খুঁজে পেলাম, আমার প্রিয় জায়গা। হঠাৎ লক্ষ্য করলাম একুবকাক টামোটা বাই নিয়ে ডুবে আছে। তার অন্য ওক দেখে মুগ্ধ হলাম। কৌতূহলী হয়ে একটা বলার জন্য এগিয়ে গেলাম। আমি কাছে আসতেই হাফিজুর একটা অমায়িক হাসি দিয়ে তাকাল। সাহিত্যে এবং রাজনীতি নিয়ে আমাদের আলোচনা শুরু হল। দুটি বিষয়ে তার আগ্রহ ছিল সংক্রামক। সে এমন দশটে তার সাথে কথা বলছিল, আমি তৎক্ষণাৎ তার আকর্ষণে মুগ্ধ হয়ে গেলাম। খুব বেশি সময় লাগেনি বুঝতে, হাফিজুর শুধু একজন সাধারণ ছাত্র, সে ছিল একজন চিন্তাশীল, স্বপ্নদর্শী এবং সর্বোপরি একজন যোদ্ধা। আমাদের কথোপকথন নিয়মিত হয়ে উঠল। প্রায় তাকে লাইব্রেরির একই জায়গায় তুন বাইয়ের পাতায় হারিয়েতে দেখতাম। প্রতিটি সাক্ষাতে তার বক্তৃত্বের তুন দিক উন্মোচিত হত। চানের প্রতি তার ছিল অতপ্ত তৃষ্ণা এবং চিন্তা, ভাবনার শক্তির প্রতি ছিল অবিচল বিশ্বাস। আমার কাছে স্পষ্ট ছিল হাফিজুর এই পৃথিবীতে একটা পরিবর্তন আনবে। লাইব্রেরিতে হাফিজুরের উপস্থিতি আমার জন্য অনুপ্রেরণার উৎস। তার শেখ প্রতি নিশ্চয় বঞ্চকল প্রতিকূলতার মধ্যে তার অবিচল আশাবাদ ছিল। এমন কিছু যুগুনিয়া আমি গভীরভাবে শ্রদ্ধা করতাম। আমি তখন জানতাম না আমাদের বন্ধুত্ব এমন এক যাত্রার সূচনা মাত্রিয়া আমা আর জীবনকে চিরতরে বদলে দেবে। হাফিজুর শুধু একজন ছাত্র ছিল না, সে ছিল একজন বিপ্লবী। সে জনগণের শক্তি এবং ইসলামী বিপ্লবের সম্ভাবনার উপর বিশ্বাস করত। এ বিপ্লব ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠা করবে। যখনই সে তার স্বপ্নের কথা বলতো, তার চোখ জ্বলজ্বল করত, আর তার উগিশা ছিল সংক্রামক। প্রায় সে তার প্রিয় বই থেকে উদ্ধৃতি দিত। ঐতিহাসিক আন্দোলনের সাথে আমাদের দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির মিল খুঁজে বের করত। রাজনীতির প্রতি হাফিজুরের আগ্রহ কেবল তাত্ত্বিক ছিল না, সে ছাত্র আন্দোলন এবং সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। প্রতিবাদ সমাবেশে সে ছিল একটি পরিচিত মুখ। সর্দা সামনের সারিতে স্লোগান দিতে এবং তার সহপাঠীদের সংগঠিত করতে। তার কারিশমা এবং বক্তৃতা প্রদানের ক্ষমতা তাকে একজন স্বাভাবিক নেতা করে তুলেছিল। শুধু তার চিন্তা ভাবনার জন্যই নয়, বরং আন্দোলনের প্রতি তার অবিচল প্রতিশ্রুতির জন্যও মানুষ তার প্রতি আকৃষ্ট হতো। বিপ্লবী চেতনা থাকা সত্ত্বেও হাফিজুর ছিলেন একজন শান্তিপ্রিয় মানুষ। সে অহিংস প্রতিরোধে বিশ্বাস করত এবং সর্বদা সংলাপ এবং বোঝাপড়ার গুরুত্বের উপর জোর দিত। সে প্রায়ই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্য এবং সংহতির প্রয়োজনীয়তার কথা বলত। তার কাছে বিপ্লব মানে কেবল শাসক গোষ্ঠীকে উৎখাত করা নয়, বরং সকলের জন্য একটি উন্নত সমাজ গড়ে তোলা। হাফিজুরের স্বপ্ন ছিল বিশাল, কিন্তু সে কখনো বাস্তবতার সাথে সম্পর্ক হারায়নি। সে তার কর্মকাণ্ডের সাথে জড়িত চ্যালেঞ্জ এবং ঝুঁকি সম্পর্কে অবগত ছিল, তবু সে দমে আয়নি। তার সাহস এবং দৃঢ় সংকল্প ছিল তার আশেপাশের সকলের জন্য অনুপ্রেরণার একটি ধ্রুবক উৎস। সে বিশ্বাস করতে পরিবর্তন সম্ভব এবং তার জন্য লড়াই করতে সে প্রস্তুত ছিল, তা যত কঠিনই হোক না কেন। সময়ের সাথে সাথে আমাদের বন্ধুত্ব আরো গভীর হল। ভাই এবং চিন্তা ভাবনার প্রতি ভালোবাসা আমাদেরকে অবিচ্ছেদ্য সঙ্গী করে তুলেছি। দর্শন থেকে রাজনীতি, তুচ্ছ থেকে গভীর সব বিষয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতাম। তার অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি সবসময় আমাকে বিস্মিত করত। পৃথিবীকে দেখার জন্য হাফিজুরের ছিল এক অন্য দৃষ্টিভঙ্গি। প্রতিকূলতার মুখেও তার আশাবাদ এবং আশা ছিল অবিচল। সে তার সংগ্রামকে হালকাভাবে নিত, সর্দা ইতিবাচক দিকগুলোর উপর মনোযোগ দিত। লিউকেমিয়ার সাথে তার লড়াইয়ের কথা বিবেচনা করলে এটি ছিল অসাধারণ। অসুস্থতার কথা সে এমভাবে বলতো এটি কাটিয়ে ওঠার জন্য আরো একটি বাধা মাত্র। সে কখনো করুণা বা সহানুভূতি প্রার্থনা করত না, বরং তার অভিজ্ঞতা ব্যবহার করে অন্যদের অনুপ্রাণিত করত।
হাফিজুর বিশ্বাস করত হে তার সংগ্রাম তাকে জীবনের গভীরতর অর্থ এবং ছোট ছোট আনন্দের প্রতি কর্তব্যতা শিখিয়েছে, যা অনেকেই হালকাভাবে নেয়। এমনকি হাসপাতালে থাকাকালীনও হাফিজুর তার পড়াশোনা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিল। প্রায়শই সে হাসপাতালের বিছানা থেকে সাহা এবং আলোচনা আয়োজন করত। তার অসুস্থতাকে তাকে থামাতে দিত না। তার অদম্য মনোবল এবং দৃঢ় সংকল্প ছিল তাকে চেনে এমন প্রত্যেকের জন্য অনুপ্রেরণার উৎস। লিউকেমিয়ার সাথে হাফিজুরের লড়াই ছিল তার অদম্য চেতনার সাক্ষ্য। সে প্রতিটি চ্যালেঞ্জকে হাসি মুখে মোকাবেলা করেছে। কখনো তার অসুস্থতাকে তাকে সংজ্ঞায়িত করতে দেয়নি। সংগ্রামের মধ্যেও জীবনে আনন্দ এবং অর্থ খুঁজে বের করার ক্ষমতা ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য গুণ। হাফিজুর আমাকে শিখিয়েছে হে প্রকৃত শক্তি হল অন্ধকারের মধ্যেও আশার আলো খুঁজে বের করার ক্ষমতা। লিউকেমিয়ার সাথে হাফিজুরের লড়াই ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সে কখনো এটিকে তার স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকে ছাপিয়ে যেতে দেয়নি। অল্প বয়সে তার এই রোগ ধরা পড়ে এবং তখন থেকেই সে এই রোগের সাথে লড়াই করে আসছে। যন্ত্রণা এবং অসংখ্য হাসপাতালে যাতায়াতের পরেও হাফিজুর ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এত কষ্টকর অসুস্থতার মুখোমুখি হয়েও তার শক্তি ছিল অসাধারণ। সে প্রায়শই তার অসুস্থতার কথা এমনভাবে বলতেন, এটি কাটিয়ে ওঠার জন্য আরও একটি বাধা মাত্র। সে কখনো করুণা বা সহানুভূতি প্রার্থনা করত না, বরং তার অভিজ্ঞতা ব্যবহার করে অন্যদের অনুপ্রাণিত করত। হাফিজুর বিশ্বাস করত যে তার সংগ্রাম তাকে জীবনের গভীরতর অর্থ এবং ছোট ছোট আনন্দের প্রতি কর্তব্যতা শিখিয়েছে, যা অনেকেই হালকাভাবে নেয়। এমনকি হাসপাতালে থাকাকালীনও হাফিজুর তার পড়াশোনা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিল। প্রায়শই সে হাসপাতালের বিছানা থেকে সাহা এবং আলোচনা আয়োজন করত। তার অসুস্থতাকে তাকে থামাতে দিত না। তার অদম্য মনোবল এবং দৃঢ় সংকল্প ছিল তাকে চেনে এমন প্রত্যেকের জন্য অনুপ্রেরণার উৎস। লিউকেমিয়ার সাথে হাফিজুরের লড়াই ছিল তার অদম্য চেতনার সাক্ষ্য। সে প্রতিটি চ্যালেঞ্জকে হাসি মুখে মোকাবেলা করেছে, কখনো তার অসুস্থতাকে তাকে সংজ্ঞায়িত করতে দেয়নি। সংগ্রামের মধ্যেও জীবনে আনন্দ এবং অর্থ খুঁজে বের করার ক্ষমতা ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য গুণ। হাফিজুর আমাকে শিখিয়েছে ইয়ে প্রকৃত শক্তি হল অন্ধকারের মধ্যেও আশার আলো খুঁজে বের করার ক্ষমতা। হাফিজুরকে যেদিন গ্রেফতার করা হয়েছিল সেদিনটি ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলির মধ্যে একটি। এটা ছিল আকস্মিক এবং মর্মাহত করার মতো ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাস, যা আমাদের কেউ আশা করিনি। হাফিজুর যখন একটি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিচ্ছিল তখন পুলিশ এসে গ্রেফতার শুরু করে। তার অসুস্থতা সত্ত্বেও হাফিজুরকে রেহাই দেওয়া হয়নি। তাকে হেফাজতে নেওয়া হয়েছিল সহিংসতা উস্কে দেওয়ার এবং শান্তি ভঙ্গ করার অভিযোগে। তার গ্রেফতারের খবর দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের সম্প্রদায়ের মতকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমরা সকলেই জানতাম হে অভিযোগগুলি ভিত্তিহীন। একজন সোচ্চার এবং প্রভাবশালী কর্মীকে চুপ করানোর জন্য কর্তৃপক্ষের একটা অভিসন্ধি। হেফাজতে থাকাকালীন হাফিজুরের স্বাস্থ্যের অবনতি ঘটে। চিকিৎসার অভাব এবং কারাগারের কঠোর পরিবেশ তার অবস্থার আরও অবনতি ঘটায়। আমরা তার মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছি, সমাবেশ এবং আবেদনপত্র সংগঠিত করেছি, কিন্তু আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কর্তৃপক্ষ অবিচল ছিল। হাফিজুরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর। এর অন্যায় আমাদের সকলকে ভারাক্রান্ত করে তুলেছিল। ये युवक ন্যায় বিচারের জন্য লড়াই করে জীবন উৎসর্গ করেছিল। সে এখন সেই ব্যবস্থারই শিকার। ये ব্যবস্থা পরিবর্তন করার জন্য সে আগ্রহী ছিল। হেফাজতে হাফিজুরের সময়টা ছিল এক দুঃস্বপ্নের মতো। তাকে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল এবং তার স্বাস্থ্য দ্রুত অবনতি হচ্ছিল। তার পরিস্থিতির নিষ্ঠুর পরিহাস কারো অজানা ছিল না। ন্যায় বিচারের জন্য লড়াই করা একজন মানুষ এখন অন্যায়ের শিকার। এটি ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা, যা আমাদের সকলকে অসহায়
এবং ক্ষুব্ধ করে তুলেছিল। 6 নম্বর অংশ পরবর্তী সময় পুলিশ হেফাজতে হাফিজুরের মৃত্যু ছিল এক মর্মান্তিক ঘটনা, আশা এবং প্রতিশ্রুতিপূর্ণ এক জীবনের নিষ্ঠুর সমাপ্তি। তার মৃত্যুর খবর আমাদের সকলকে স্তব্ধ এবং অবিশ্বাস্য করে তুলেছিল। শোক ছিল অত্যন্ত তীব্র, জীবনের ভাঙ্গুরতা এবং আমরা হেববস্থায় বাস করি তার নিষ্ঠুরতার স্মরণ করিয়ে দিচ্ছিল। কর্তৃপক্ষ তার মৃত্যুর পরিস্থিতি লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা সতত জানতাম হাফিজুর অবহেলা এবং নির্যাতনের শিকার হয়েছিল। তার মৃত্যু আমাদের সমাজকে পীড়িত অন্যায়ের একটি স্পষ্ট উদাহরণ। এটি আমাদের অনেকের জন্য একটি জাগরণের ডাক ছিল। হাফিজুর হে লড়াই শুরু করেছিল তা চালিয়ে যাওয়ার জন্য একটি আহ্বান। সম্প্রদায় আকৃত হয়েছিল তার কৃতি মেনে নেওয়ার জন্য। তার সম্মানে শোক সভা এবং স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার মৃত্যু আমাদের আরো সংগঠিত করে তুলেছিল, ন্যায় বিচারের জন্য আমাদের সংকল্পকে আরো দৃঢ় করে তুলেছিল। হাফিজুরের উত্তরাধিকার আমাদের মাধ্যমে বেঁচে আছে, তার বন্ধু এবং সহকর্মীরা যারা তার কাজ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিষ্ঠিত ছিল। হাফিজুরের অভাব একটি ভারী বোঝা ছিল, কিন্তু এটি আমাদের আরো কাছাকাছি এনেছিল। আমরা একে অপরের মধ্যে শক্তি খুঁজে পেয়েছি। আমাদের শোক এবং তার স্মৃতি উজ্জ্বল রাখার জন্য আমাদের সংকল্পে একতাবদ্ধ হয়েছি। হাফিজুর আমাদের জীবনে একটি অম্লান চিহ্ন রেখে গেছে এবং আমরা এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম হে তার মৃত্যু বোধহয় হবে না। 7 নম্বর অংশ আবেগের সাথে লড়াই। হাফিজুরের মৃত্যুর পরের দিনগুলো ছিল আবেগের টানাপোড়েনে ভরা। শোক ছিল স্বর্গরাসে, কিন্তু রাগও ছিল তীব্র। এ ব্যবস্থা আমাদের বন্ধুকে কেড়ে নিয়েছে তার প্রতি রাগ। এ অন্দা আমাদের জীবনে একটা স্থায়ী ব্যাপার বলে মনে হয় তার প্রতি রাগ। এটি ছিল একটি কঠিন সময়, অসহায়তুপ এবং হতাশায় বুড়া। আমি হাফিজুর এবং আমার মধ্যে ভাগ করা অনেক কথোপকথন স্মরণ করতে লাগলাম। তার কথাগুলো নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা এখন ইয়া হাতে পারত তার করুণ সম্মতি। একসাথে কাটানো সময়ের স্মৃতিগুলো ছিল সান্ত্বনা এবং মন্ত্রটা উভয়েরই সান্ত্বনা এই অর্থে ইয়ে আমি তাকে চিনতে পেরে ভাগ্যবান ছিলাম, এবং মন্ত্রমা এই ছানে সে আর নেই। আমি অপরাধ বোধে ভুগছিলাম, ভাবছিলাম এতে তাকে সাহায্য করার জন্য আমি আরো কিছু করতে পারতাম কিনা। এটি ছিল একটি অর্থহীন চিন্তাভাবনা, কিন্তু ইয়া আমি মন থেকে দূর করতে পারছিলাম না। ওয়াদি এবং ওদি কেবল আমাকে তাড়া করে ফিরছিল। আমরা হিক্সতি সহ্য করেছি তার স্থায়ী সম্মতি। অশান্তির মধ্যে আমি হাফিজুরের কথাগুলিতে মানসিক শান্তি খুঁজে পেয়েছিলাম। তার অনুপস্থিতিতেও তার আশাবাদ এবং আশা আমাকে অনুপ্রাণিত করে আসছিল। তিনি আমাকে স্থিতিস্থাপকতা এবং সাহসের গুরুত্ব শিখিয়েছিলেন, এবং সবচেয়ে কঠিন সময়ে এই গুণগুলো আঁকড়ে ধরার চেষ্টা করেছিলাম। তার আত্মা আমাদের সকলের মধ্যে বেঁচে আছে, আমাদের শোকের মাধ্যমে পথ দেখাচ্ছে এবং ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করছে। 8 নম্বর অংশ শোকাহত এক সম্প্রদায়। হাফিজুরের মৃত্যু আমাদের সম্প্রদায়ের উপর গভীর প্রভাব ফেলেছিল। শোক এবং সমর্থনের এক জাদু বয়ে গিয়েছিল। সমাজের সর্বস্তরের মানুষ তার স্মৃতি উজ্জ্বল করতে এবং তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করতে একত্রিত হয়েছিল। তার মৃত্যু একটি ভয়াবহ ঘটনা ছিল, যা আমাদের সমাজকে গ্রহণ করা ব্যবস্থাগত সমস্যাগুলোর একটি স্পষ্ট উদাহরণ। হাফিজুরের জন্য ন্যায় বিচার দাবি করে সম্প্রদায় সমাবেশ এবং প্রতিবাদ আয়োজন করেছিল। তার নাম একটি সংগ্রামী আহ্বান হয়ে উঠেছিল, প্রতিরোধ এবং আশার প্রতীক। কর্তৃপক্ষ ক্রমবর্ধমান আন্দোলনকে উপেক্ষা করতে পারেনি। চাপ বদুধি পেয়েছিল, কিন্তু ন্যায় বিচার ওহরা রয়ে গেছে। এটি ছিল সামনের দীর্ঘ রাস্তার একটি কষ্টদায়ক স্মরণ করিয়ে দেওয়া। হাফিজুরের পরিবার আন্দোলনের মুখপাত্র হয়ে উঠেছিল। এত বরক্ষতির মুখোমুখি হয়ে তাদের শক্তি এবং স্থিতিস্থাপকতা সত্যি
অনুপ্রেরণাদায়ক ছিল। তারা তাদের শোককে কর্মে রূপান্তরিত করেছিল। হাফিজুরের মৃত্যু এ বোঝাই যাবে না তা নিশ্চিত করার জন্য সংকল্পবদ্ধ ছিল। তাদের সাহস এবং সংকল্প সম্প্রদায়কে উজ্জীবিত করেছিল, লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদের সংকল্পকে উদ্দীপ্ত করেছিল। সতীর অনুভূতি ছিল স্পষ্ট, কিন্তু উদ্দেশ্যের অনুভূতিও ছিল তীব্র। হাফিজুর একটি উত্তরাধিকার রয়ে গেছে যা আমরা বহন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা আমাদের নিজস্ব হয়ে উঠেছে। আমরা আমাদের শোকে এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য লড়াই করার জন্য আমাদের সংকল্পে একতাবদ্ধ ছিলাম। এ ভবিষ্যতের জন্য হাফিজুর এত আগ্রহ এবং উৎসাহের সাথে বিশ্বাস করেছিল। 9 নম্বর অংশ, হাফিজুরের উত্তরাধিকার। হাফিজুরের উত্তরাধিকার তার চেনা জনাদের হৃদয় এবং মনে বেঁচে আছে। তার জীবন ছিল আশা, স্থিতিস্থাপকতা এবং ন্যায় বিচারের প্রতি অবিচল প্রতিশ্রুতির শক্তির প্রমাণ। তার মৃত্যু, যদিও মর্মান্তিক, পরিবর্তনের একটি প্রেরণা হয়ে উঠেছিল, একটি আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল, যা তিনি হে আদর্শের প্রতি আগ্রহী ছিলেন তার জন্য লড়াই চালিয়ে আসছে। হাফিজুরের জীবন এবং মৃত্যুর প্রভাব আমাদের সম্প্রদায়ের বাইরেও বিস্তৃত। তার গল্প দূর দূরান্তে মানুষের কাছে প্রতিধ্বনিত হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের একটি প্রতীক হিসেবে। তার নাম সাহস এবং স্থিতিস্থাপকতার সাথে পরিচিত হয়ে উঠেছে, মানুষের আত্মার শক্তির একটি স্মরণ করিয়ে দেয়। হাফিজুরের পরিবার এবং বন্ধুরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তার স্মৃতিকে জাগরুক রাখার মাধ্যমে তার কাজ চালিয়ে আসছে। তারা তার নামে প্রতিষ্ঠান এবং উদ্যোগ প্রতিষ্ঠা করেছে, যার লক্ষ্য শিক্ষা, সামাজিক ন্যায় বিচার এবং রাজনৈতিক সক্রিয়তা প্রচার করা। তার স্বপ্নগুলি এই প্রচেষ্টাগুলির মাধ্যমে বেঁচে আছে, তার স্থায়ী প্রভাবের প্রমাণ। হাফিজুরের জীবন ছিল আশার একটি রশ্মি, এবং তার মৃত্যু আমরা এই ছলেচ্ছগুলির সম্মুখীন হই তার একটি স্পষ্ট স্মরণ করিয়ে দেয়। কিন্তু তার উত্তরাধিকার হল অনুপ্রেরণা এবং সংকল্পের। তিনি হয়তো চলে গেছেন, কিন্তু তার আত্মা আমাদের সকলের মধ্যে বেঁচে আছে, যারা একটি উন্নত পৃথিবীর জন্য লড়াই চালিয়ে আসছে। হাফিজুরের গল্প একটি স্মরণ করিয়ে দিও এ প্রতিকূলতার মুখোমুখি হলেও আশা এবং স্থিতিস্থাপকতা সামনের পথ আলোকিত করতে পারে।